আসসালামু আলাইকুম। আবার আসলাম। আমরা গত ক্লাসে দেখে আসছিলাম মেটাফেজ পর্যায়, তার আগে প্রো মেটাফেজ আর প্রোফেজ পর্যায়। আমি আগে কেন মেটাফেজ বললাম, যদি মনে থাকে মেটাফেজ পর্যায়কে দেখেই আমরা বাকি পর্যায়গুলো বুঝতে পারি, প্রোফেজ পর্যায়, প্রো মেটাফেজ পর্যায়। আর বাকি পর্যায়গুলো বুঝতে পারি সেটা এই বাকি পর্যায়ের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী, কোনটা স্বল্পস্থায়ী, সেটা আমরা দেখছিলাম। প্রোফেজ পর্যায় দীর্ঘস্থায়ী, প্রো মেটাফেজ স্বল্পস্থায়ী। এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোথায়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় তোমার প্রো মেটাফেজ পর্যায়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোথায়? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় মেটাফেজ পর্যায়ে। খেয়াল আছে কিনা? আমার সাথে কিছু কথা রিক্যাপ করো। প্রো মেটাফেজ পর্যায়ে কোন নৃত্য দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। প্রোফেজ পর্যায়ে আমরা কি কি দেখতে পারবো? প্রোফেজ পর্যায়ে আমরা বিয়োজন করে দেখতে পারবো, খাটো মোটা হওয়া দেখতে পারবো। আর মেটাফেজ পর্যায়ের মূল দুটো পয়েন্ট যেটা কি, সেই দুটো পয়েন্টের কথা মনে যদি থাকে, একটা হলো ক্রোমোজোম সর্বাধিক খাটো, মোটা ও দৃশ্যমান হয়, সবচেয়ে বেশি ঘন থাকে। নাম্বার 2 হলো অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, সেন্ট্রোমিয়ার দুটি ভাগ হয়ে অপত্য সেন্ট্রোমিয়ারের মাধ্যমে নতুন অপত্য ক্রোমোজোম তৈরি হয়। কি তৈরি হয়? অপত্য ক্রোমোজোম। এই ওয়ার্ডগুলো যদি খেয়াল থাকে তাহলে আমরা অ্যানাফেজ পর্যায়ে যেতে পারি। আমার সাথে যখন আমরা ক্লাস করছিলাম, যদি তোমার মনে থাকে, আমি বলছিলাম প্রথম 4টা ধাপ, নাম্বার 1, 2, 3, 4, প্রথম 4টা পর্যায়ে আমরা জল বিয়োজন হতে দেখব, ক্রোমোজোমগুলো খাটো আর মোটা হতে দেখব। অ্যানাফেজ পর্যায়ে কি হয়? অ্যানাফেজ পর্যায়ে তোমার জল বিয়োজন হয়, কিন্তু সেই রেটটা কমে আসে, খাটো মোটা হওয়ার রেটটা কমে আসে। অ্যানাফেজ পর্যায়ে গতি পর্যায়ে বলা হচ্ছে। গতি পর্যায়ে কেন বলা হচ্ছে সেটা আমরা দেখবো এখন। আগে পয়েন্টগুলো একবার পড়ে আসি। পূর্বে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে প্রতিটি ক্রোমাটিড একটি করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, যেটা পরিণত হয় কোথায়? মেটাফেজ পর্যায়ে। এইবার আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার গুলো, আকর্ষণ তন্তু কাকে বলে আমরা পড়েছিলাম? আকর্ষণ তন্তু বলা হয় যে এখানে তোমার যেই স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম গুলো লেগে থাকে, সেইগুলোকে বলা হচ্ছে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে শুরু করে। দুটো মেরুর দিকে অগ্রসর হতে শুরু করে, আমরা দেখব, ছবিতে দেখব। মেরুমুখী চলনের সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী হয়। এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে ছবি আঁকার ক্ষেত্রে, তাহলে সুবিধা হবে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার আগে টেনে যাবে, আর তোমার বাহুগুলো অনুগামী হয়। এটা আমি যদি দেখাতে চাই, আচ্ছা আমরা ছবিতেই দেখব। এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJI আকৃতির হয়ে থাকে, যেটা তোমার একটা নাম আছে, নামগুলো আমরা দেখব। আগে আমরা মূল প্রসেসটা দেখে আসি। আমাদের কিন্তু এই মেটাফেজের প্রত্যেকটা পর্যায়ের ছবি আঁকা খুব ভালোভাবে শিখতে হবে, এবং ছবি আঁকার সময় আমরা চেষ্টা করব, প্র্যাকটিস করব, যাতে একটা ছবি আঁকতে গিয়ে আমাদের খুব একটা সময় নষ্ট না হয়। ছবি আঁকলেই 2টা পয়েন্ট লিখলেই ইজিলি 3-এ 3, 4-এ 4 পাওয়া যায়। এখান থেকে নাম্বার ওঠানো খুবই সহজ। ছবি আঁকা দেখতে যাই, জাস্ট তোমার যদি হাতে স্কেল থাকে বা নিজ ফ্রি হ্যান্ডও করতে পারো, একটা 4 কোণাকার কোষ আঁকবা। আমরা মূলত উদ্ভিদ কোষটাই বেশি আঁকি, প্রাণী কোষটা তোমার হলো এর চেয়ে আরো সহজ। এই 4 কোণাকার কোষ আঁকলাম, চারপাশে 4টা দাগ দিলাম, এইভাবে দাগ দিলাম। এইবার বাহিরে, উদ্ভিদ কোষের বাহিরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীরটা আমরা আঁকবো। 4টা মাথায় 4টা এরকম শিং দিয়ে রাখবা। এবার এইগুলো তুমি জয়েন করবা, যুক্ত করবা পরস্পর সমান্তরালে দাগগুলো দিয়ে।
এবার তোমরা চাইলে যে কাজটা করতে পারো সেটা হলো এই দুই পাশে আরো দুইটা অংশ আঁকতে পারো, তবে এটা খুব একটা প্রয়োজন না, না আঁকলেও চলবে। এবার এই যে চারটা কোণা আর প্রতিটা কোণা যে কোণাগুলো ছিল সেগুলোতে আমি একটা করে ত্রিভুজ আকার ছবি আঁকি, একটা শেপ দিয়ে রাখি। এটা আমাদের বাইরের লেয়ারটা আঁকা হয়ে গেল। এখন আমরা যেহেতু কোষ বিভাজন দেখাচ্ছি, কোষ বিভাজন দেখার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ধাপে যে পয়েন্টগুলো ছিল সেগুলো মাথায় খেয়াল রাখতে হবে। প্রোফেজের ক্ষেত্রে আমাদের কি হবে? প্রোফেজের ক্ষেত্রে আমাদের এই যে নিউক্লিয়াসটা একটু বড় আকৃতির হবে, একটু বিলুপ্ত হতে থাকবে এরকম ভাব দেখাবো। আর একটা তোমার নিউক্লিওলাস থাকবে, আর মাঝখানে তোমার ক্রোমোজোমগুলো এরকম সুতার ন্যায় আঁকায় রাখবা, জোড়ায় আঁকায় রাখবা, এবং সুতাগুলোর মাঝখানে একটা করে ডট দিবা, যেটা হলো সেন্ট্রোমিয়ার। এই হলো তোমার মূলত প্রোফেজ পর্যায়ে মূল কথা। এরপর যদি আমি বলি প্রো মেটাফেজ পর্যায়ে খুব একটা আসে না, কিন্তু তোমার হলো এই একইভাবে আঁকতে হয়। যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো মেটাফেজ পর্যায় আর অ্যানাফেজ পর্যায়, এই দুইটা ধাপের ছবি বেশি আঁকতে বলে। প্রোফেজ পর্যায়ে একটু কম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মেটাফেজ আর অ্যানাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায়ে কি হয়? মেটাফেজ পর্যায়ে আমরা প্রথমে আঁকাবো হলো স্পিন্ডল যন্ত্র, এরকম একটা ওভাল শেপ, ডিম্বাকার শেপে স্পিন্ডল যন্ত্র আঁকবো, তবে মাঝখানে গ্যাপ রাখবো। এবার বিষুবীয় অঞ্চল কোনটা ছিল? এই এলাকাটা নাকি এই এলাকাটা? এইটাকে তোমার বলা হয়ে থাকে বিষুবীয় অঞ্চল, খেয়াল আছে কিনা? এই বিষুবীয় অঞ্চলে আমি আঁকবো হলো সেন্ট্রোমিয়ার। এবার আমাদের যে পয়েন্টটা খেয়াল রাখতে বলেছিলাম সেটা হলো মেটাফেজ পর্যায়ে সবচেয়ে বেশি পরিমাণে খাটো, মোটা এবং ভিজিবল দৃশ্যমান হয়, এই জন্য আমরা এখানে খাটো মোটা ক্রোমোজোম আঁকবো। খাটো ও মোটা ক্রোমোজোম, সবচেয়ে খাটো সবচেয়ে মোটা ক্রোমোজোম আমরা এই ধাপে আঁকবো। এই আমার মেটাফেজ পর্যায় শেষ, আমার আর কিছু আঁকা লাগবে না। এইবার যেটা করব সেটা হলো অ্যানাফেজ পর্যায় ছবি যেহেতু আঁকছি, তাও আমি একবার এঁকে দেখাই সহজে। তোমার স্পিন্ডল যন্ত্র আঁকবো যেভাবে আঁকলাম, এবং তোমার মাঝখানে আমি ইরেজার দিয়ে একটু মুছে নিব। একটু বেশি হয়ে গেছে, তাও মুছে নিব। এবার কি করব? এবার আঁকবো সেন্ট্রোমিয়ার, অপত্য সেন্ট্রোমিয়ার। এবার অপত্য ক্রোমোজোম গুলো আঁকবো। তাহলে অপত্য ক্রোমোজোম গুলো কেমন? আমরা লাস্ট পয়েন্টে দেখে আসছিলাম VLJI আকৃতির হয়, আমরা VLJI আকৃতিতে ক্রোমোজোম গুলো আঁকবো। প্রথমে আঁকলাম ভি আঁকলে হতো যে আকৃতির কি, যে আকৃতি তোমার একটা পোর্শন অনেক ছোট, একটা পোর্শন তোমার বড় লম্বা, জে আর আই আরো ছোট সোজা থাকবে। আবার আঁকি VL জে আই। এইভাবে আমরা ক্রোমোজোমের শেপগুলো দিব। গতি পর্যায়ে কি আঁকলাম? গতি পর্যায়ে প্রথমে আঁকলাম অপত্য সেন্ট্রোমিয়ার, তার আগে আঁকলাম স্পিন্ডল যন্ত্র, অপত্য সেন্ট্রোমিয়ার আর অপত্য ক্রোমোজোমগুলো এঁকে ফেললাম। এরপর টেলোফেজ পর্যায়ে জাস্ট দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা খুব একটা ছবি ইম্পর্টেন্ট না।
এই যে ছবি এঁকেছিলাম আগে, এবার এই পর্যায়ে কি ঘটে, এই পর্যায়ে কেন গতি পর্যায়ে বলা হচ্ছে সেগুলো আমরা দেখব। ক্রোমোজোমগুলো যেই ফাইবারে অ্যাটাচ করা থাকে সেগুলোকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার আকর্ষণ তন্তু কোন দিকে আকর্ষণ করবে, এই মেরু ওই মেরু, এই দুই দিকে তোমার আকর্ষণ করবে, এই দুই দিকে তোমার হলো সুতা যেভাবে টান দেয় টেনে নিয়ে আসবে, টানতে থাকবো। এই টান দেওয়ার ফলে এই সুতাগুলো লাগানো থাকে কোথায়, সুতা লাগানো থাকে তোমার এই সেন্ট্রোমিয়ার গুলোতে। এই সেন্ট্রোমিয়ার গুলোতে তোমার সুতা লাগানো থাকে, এই সেন্ট্রোমিয়ার গুলো তোমার আগে যাবে, আগে টান খাবে। এই সেন্ট্রোমিয়ার গুলো টান খাবে কিসের কারণে, মেরুর দিকে তোমার ট্র্যাকশন ফাইবার গুলো আকর্ষিত হবে, টান দিবে। এই যে টান দেওয়া হলো, তোমার সেন্ট্রোমিয়ার গুলো আগে যাওয়া শুরু করলো, তার পিছনে পিছনে লেগে থাকে হলো বাহুগুলো, অপত্য ক্রোমোজোমের বাহুগুলো, এগুলোকে একটা বাহু বলা হচ্ছে। এই বাহুগুলো তোমার যেতে থাকবে, তাই যেটা আগে যাচ্ছে এটাকে আমরা বলি অগ্রগামী, আর যেটা এর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলা হচ্ছে অনুগামী। বাহুগুলো অনুগামী, অনুসরণ করে। অগ্রগামী, অনুগামী। তাহলে অ্যানাফেজ পর্যায়ে আর কি দেখছিলাম, সেটা হলো VLJI আকৃতি দেখা যায়। এদের আরো নাম আছে, সেই নামগুলো আমরা যদি একবার করে দেখি, সেই নামগুলো হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মধ্যে বোঝায়, মধ্যবর্তী মধ্য কোথায় থাকে, মধ্যে তোমার সেন্ট্রোমিয়ার থাকে হলো ভি আকৃতিতে। সেন্ট্রিক সেন্ট্রালি থাকে, তাহলে এগুলো কি হবে, মেটাসেন্ট্রিক ভি। সাবমেটাসেন্ট্রিক মধ্য থেকে আরেকটু আগে থাকবে বা একটু পরে থাকবে, যে আকৃতির, নাকি যে আকৃতির না, এটা এল আকৃতির হবে। এল আমরা বহুত বুঝতে পারি, এল আকৃতির VL। অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো মানে তোমার একেবারে প্রায় একটা প্রান্তে থাকবে, যে আকৃতির VLJ। আর আই আকৃতির টেলোসেন্ট্রিক, মানে এক প্রান্তেই তোমার সেন্ট্রাল বা তোমার সেন্ট্রোমিয়ারটা থাকবে, VLJI আকৃতি। তাহলে মেটাসেন্ট্রিক V, সাবমেটাসেন্ট্রিক L, অ্যাক্রোসেন্ট্রিক J, টেলোসেন্ট্রিক I। এই নামগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যানাফেজ পর্যায়ে কি দেখলাম, এই অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছানোর মাধ্যমে অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে শুরু করে, এই যে আমরা শেষের দিকে চলে আসছি, VLJ আকৃতি, বইদের ছবি দেওয়া আছে, এটা দেখে নিও, VLJI আকৃতি। তাহলে তোমার যখন মেরুতে ক্রোমোজোমগুলো চলে আসলো, সমাপ্তি হলো এই ধাপটা, পরবর্তী ধাপের নাম কি, টেলোসেন্ট্রিক। টেলো মানে অন্ত বা শেষ, অন্ত পর্যায়ে, শেষ পর্যায়ে টেলোসেন্ট্রিক। আমরা একদম শেষের পর্যায়ে। ক্রোমোজোমগুলোতে পানি যোজন শুরু করে, এই যে আমরা আগে যে ধাপগুলো দেখে আসছিলাম, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হওয়ার ফলে তোমার ক্রোমোজোমগুলো খাটো আর মোটা হতে থাকে। এই কথাগুলো জাস্ট উল্টো করে দিবা। টেলোফেজ পর্যায়ে কি হবে, যোজন হবে, পানি যোজন হবে। ক্রোমোজোমগুলো কি খাটো হবে, না লম্বা হবে। ক্রোমোজোমগুলো কি মোটা হবে, না আরো চিকন হবে। ক্রোমোজোমগুলো কি দৃশ্যমান হবে, না আরো বিলীন হতে থাকবে। তোমার আগের ধাপগুলোতে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন ছিল না, এই ধাপে কি পুনরাবির্ভাব ঘটবে, কোনটা চলে আসবে, চলে আসবে হলো আমাদের প্রিয় নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন। কি কি চলে আসবে, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন। এই যে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে সরু, লম্বা এবং অস্পষ্ট আকার ধারণ করে। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। এই দুটো পয়েন্ট আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। টেলোফেজ পর্যায়ে মূলত এই কাজটাই ঘটে। ক্রোমোজোমগুলো তোমার দুই পাশে সরে গেল, ক্রোমোজোমগুলো তোমার দুই পাশে সরে যাওয়ার ফলে মাঝখানে একটা লাইন আমরা দেখতে পারবো, এটাকে তোমার বলা হচ্ছে কোষ প্লেট। স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্ত হয়ে যায় অবশ্যই, যেগুলো আমরা এতক্ষণ ধরে তৈরি করে আসছিলাম সেগুলো তোমার জাস্ট হারতে থাকবে, বিলুপ্ত হতে থাকবে। উল্টো কথাগুলো আমরা বলবো, সহজে মনে রাখতে পারবো।
বিলুপ্ত হতে থাকে স্পিন্ডযন্ত্র, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করে। বিপরীত মেরুতে পৌঁছানোর সাথে সাথে কি শেষ হয়ে যায়? অ্যানাফেজ ধাপ শেষ হয়ে যায়। কোনটা শুরু হয়? টেলোফেজ পর্যায়। এই দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। অপত্য নিউক্লিয়াস তৈরি করতে কি কি লাগে? অপত্য নিউক্লিয়াস তৈরি করতে প্রথমে লাগে ক্রোমাটিন তন্তু। অপত্য ক্রোমাটিন তন্তু চলে আসলো। এরপরে কি আসলো? এরপরে আসলো পুনরাবির্ভাব ঘটলো নিউক্লিওলাস। আর বাইরে চলে আসলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওলাস। আর মাঝখানে তোমার পদার্থ জমা হবে, তরল পদার্থ, যেটাকে বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজম। তার মানে আমাদের নিউক্লিয়াসে যে 4টা মূল উপাদান, সেই মূল উপাদান চলে আসলো, অপত্য ক্রোমোজোম তৈরি হলো, আমাদের কোষ বিভাজন মাইটোসিস পর্যায়ে। এখানে কি শেষ? না, শেষ না। ক্যারিওকাইনেসিস মোট মাত্র শেষ হলো। এবার সাইটোকাইনেসিস, যেই ধাপটা তোমার খুবই ছোট একটা ধাপ, তবুও খুবই ইম্পর্টেন্ট, কারণ কোষ তৈরি করলে দুই পাশে তোমার নিউক্লিয়াস তৈরি হলো। এই ধাপটা হলো না, তোমার একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস জমে থাকলো। এরকম কিছু আমরা উদাহরণ দেখতে পারি, যেমন ডাবের পানিতে আমরা একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস দেখতে পারি। এটাকে সিনোসাইটিক বলা হয়। প্লাজমোডিয়াম, যেমন কিছু মশা এরকম দেখা যায়। ম্যালেরিয়া যখন হয়, যে মশার কারণে ম্যালেরিয়া যখন ছড়ায়, সেই হেপাটোসাইট, সেই কোষগুলোতে তোমার এরকম টেলোফেজ পর্যায়টা হয় না, শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজন হতে থাকে। এখন এইগুলো হলো তোমার অ্যাবনর্মাল কন্ডিশন। ডাবেরটা তোমার হলো আলাদা বৈশিষ্ট্য। আমাদের নর্মাল কন্ডিশনে যেগুলো হয়ে থাকে সেগুলো হলো সাইটোকাইনেসিস। কাকে বলা হচ্ছে? সাইটোকাইনেসিস বলা হচ্ছে যেই ধাপে তোমার অপত্য ক্রোমোজোম গুলো দুই পাশে চলে আসলো, অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, এদের মাঝখানে বিষুবীয় অঞ্চলে একটা কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেট তৈরি হওয়ার পরে তোমার এখানে কোষ প্রাচীর তৈরি হবে। টেলোফেজ পর্যায়ের শেষ পর্যায়ে সাইটোকাইনেসিস শুরু হয়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং কোষ প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস শুরু হয়। তাহলে প্রাণী কোষে কি হবে? প্রাণী কোষে কি কোষ প্রাচীর চলে আসবে? না, শুধুমাত্র কোষ প্লেট তৈরি হবে। এই কোষ প্লেট তৈরি হয় কি দিয়ে? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট। জাস্ট একবার দেখে রাখো, এবং ক্ষুদ্র ভেসিকেলগুলো মিলিত হয়ে কোষ প্লেট তৈরি হবে। আমাদের বইতে খুব একটা বলা নেই, তবুও জাস্ট একবার দেখে রাখো যে ফ্র্যাগমোপ্লাস্ট নামে একটা পদার্থ আসে, কিছু ভেসিকেল আসবে, সেটা দিয়ে তোমার কোষ প্লেট তৈরি হবে। এই ফ্ল্যাগমোপ্লাস্ট রিলিজ হবে কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি, এই নামগুলো আমরা আগে দেখে আসছিলাম কোথায়? কোষ প্রাচীরে। কোষ প্রাচীরে যে পদার্থগুলো তোমার জমা হয়, এখানে মূলত প্রায় একই পদার্থ জমা হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি জমা হয়ে কোষ প্রাচীর বা নতুন কোষ প্রাচীর তৈরি করবে। তাহলে কি বললাম? টেলোফেজ পর্যায়ে শেষ সময় সাইটোকাইনেসিস শুরু হয়। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমে বিভাজন ঘটবে। বিভাজন ঘটে কিভাবে? নাম্বার 1 কোষ প্লেট দিয়ে, আর নাম্বার 2 কোষ প্রাচীর দিয়ে। কোষ প্লেট তৈরি হয় কি দিয়ে? কোষ প্লেট তৈরি হয় ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল দিয়ে। কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে? কোষ প্রাচীরের উপাদানগুলো দিয়ে কোষ প্রাচীর তৈরি হবে, যেটা হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন, লিগনিন যা আছে। এই আমাদের কোষ বিভাজনটা সম্পূর্ণ হলো। সাইটোকাইনেসিস যদি দেখো, এই যে সাইটোকাইনেসিস, মাঝখানে কোষ প্লেট, কোষ প্রাচীর চলে আসছে। এই হলো আমাদের এই সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের সমাপ্তি। তাহলে তারপর কি করবে? কোষ কি বসে থাকবে? কোষ বসে থাকবে না। কোষ আবার ইন্টারফেস দশায় যাবে, অপত্য কোষগুলো আবার ইন্টারফেস দশায় যাবে। এই ইন্টারফেস দশা থেকে আবার পরবর্তীতে ক্যারিওকাইনেসিস তৈরি হবে, আবার সাইটোকাইনেসিস তৈরি হবে। এই একটা চক্র চলতে থাকবে। এটাকেই তোমার বলা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। একটা কোষ ভাঙলো, বিভাজিত হলো, কোষ তৈরি হলো, নতুন অপত্য কোষ তৈরি হলো, কোষগুলো গ্রোথ হলো, বড় হলো, কোষের বৃদ্ধি, সৃষ্টি, বৃদ্ধি ও বিভাজন, এই 3টা ধাপের মাধ্যমে আমাদের কোষ চক্র চলতে থাকবে। এইবার পরীক্ষার জন্য আমাদের কোনটা খেয়াল রাখতে হবে, কোনটা পড়ে রাখতে হবে, এই জিনিসটা তোমরা ভিডিওটা পজ করে এইটা লিখে রাখবে, তোমাদের জন্য সুবিধা হবে। সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিসের মধ্যে পার্থক্য কি আমরা পড়ে আসছি, জাস্ট একবার লিখে রাখবে। এই একটা ছকের মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ যে পড়াটুকু পড়লাম সেটা একটা সামারি দেখতে পাচ্ছি।
সংজ্ঞা দেওয়া, কি পর্যায়ে পাওয়া যায় সেগুলো দেওয়া, কি কি জটিলতা পাওয়া যায়, জটিলতা বলতে গেলে তোমার হলো এই যে 5টা ধাপে ভাগ করা, কোনটা কোনো ধাপ নাই সেইটার কথাই বলা হচ্ছে। পদ্ধতি কি কি তৈরি হচ্ছে, আর ফলাফল রেজাল্ট, কি রেজাল্ট পেলাম সেটা খুব সহজে আমরা এখান থেকে লিখতে পারি এবং খুব ভালো নাম্বারও পেতে পারি। যখন পরীক্ষায় পার্থক্যের কথা বলবে, যখন তোমার কোনো দুইটা পার্থক্য, এই যে এই বস্তু আর বি বস্তুর মধ্যে পার্থক্য দেখাও, তখন আমাদের ছক আঁকাটাই সবচেয়ে বেশি গণ্য করা হয়, সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায়। ছক আঁকাবা এইভাবে, ছকে এক পাশে থাকবে কোন কোন টপিকসের উপর তুমি পার্থক্য দেখাচ্ছ সেইটা, আর দুই পাশে তোমার এই পাশে তোমার থাকবে হলো কি কি পার্থক্য দেখাচ্ছ সেইগুলো। এটা আমি বৈশিষ্ট্যগুলো এই পাশে এইভাবে রাখতে পারি, আবার আমার এই ভাষাও রাখতে পারি, যেটা তোমার ইচ্ছা। একটা মাথায় রাখলে পরবর্তীতে তুমি আরো পারবা। এইভাবে আমাদের পার্থক্য লেখা শিখতে হবে। পার্থক্য যদি এইভাবে লিখতে পারি, খুব সহজে অনেক বেশি মার্কস পেতে পারবো। এরপর মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব। মাইটোসিস কোথায় হয়? দেহকোষে হয়। দেহকোষে যখন একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, কি হবে? কোষের সংখ্যা বাড়বে। এখন কোষের সংখ্যা বাড়লে কি হবে? কোষের সংখ্যা বাড়লে গ্রোথ বেশি হবে। তার মানে কি? মাইটোসিসের গুরুত্ব কি? গ্রোথ বেশি হবে, দেহ বৃদ্ধি ঘটবে, দেহ গঠন ও বৃদ্ধি সাধন করবে। দেহ গঠন ও বৃদ্ধি সাধন করবে। নাম্বার 2, ক্ষত নিরাময় এবং টিস্যু মেরামত করবে। এই যে যেখানে তোমার দেহকোষ কেটে গেল, ধরো আমার হাতে এখানে কেটে গেল, এইখানে তোমার মাইটোসিস হবে, হয়ে তোমার এই ক্ষত স্থানটা পূরণ করে দেবে। তার মানে কি? নাম্বার 2, ক্ষত স্থান পূরণ এবং টিস্যু মেরামত। পুরাতন ও মৃত কোষের পরিবর্তে নতুন কোষ সৃষ্টি করবে, পুরাতন কোষের বদলে নতুন কোষ ওখানে আসবে। কোষের আকার এবং ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখা, এই কথাটা ইম্পর্টেন্ট। এই জন্যই আমরা মূলত এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলে থাকি। এই যে একটা কোষ, ধরো একটা কোষে ক্রোমোজোম সংখ্যা, মানুষের কথায় যদি আমি বলি, মানুষের ক্ষেত্রে তোমার ক্রোমোজোম সংখ্যা হলো ভিতরে 46টা, 23 জোড়া করে থাকে, 23 পেয়ার্স। এই যে আমরা কোষ বিভাজনটা দেখলাম, কোষ বিভাজনের মধ্যে আমরা দেখলাম যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় কোন ধাপে? অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মেটাফেজে। এই মেটাফেজ ধাপে যখন অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, তখন ক্রোমোজোম সংখ্যা সমান থেকে যায়, ক্রোমোজোম সংখ্যার অভাব ঘটে না, তোমার নিউক্লিয়াসে বিভাজন ঘটে, ফলে ক্রোমোজোম সংখ্যা এই কোষেও চলে আসে 46টা, 23 জোড়া। এই কোষে তোমার 46টা চলে আসে, 23 জোড়া। যদি ছবির কথা একবার খেয়াল করি, এই যে ছবিটা যদি আমরা দেখি, আচ্ছা মেটাফেজ পর্যায়ে দেখো, মেটাফেজ পর্যায়ে এই ক্রোমোজোম গুলো তোমার একই সেন্ট্রোমিয়ারে তোমার যুক্ত ছিল 4টা ক্রোমোজোম, 4টা বাহু যুক্ত ছিল, 4টা বাহু। এই 4টা বাহু থেকে, এই 1টা 2টা 3টা 4টা বাহু, এই 4টা বাহু থেকে পরবর্তীতে 2টা বাহু চলে আসলো, 2টা বাহুতে তোমার নতুন কোষ তৈরি হলো। এর ফলে যেটা ঘটে সেটা হলো তোমার ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না, বাহু পরিবর্তন হলো, ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয় না। ক্রোমোজোম সংখ্যা মায়ে যেটা ছিল সন্তানও সেটা থাকে, এদের বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন চলে আসে না। তার মানে কি? তোমার মাইটোসিস পর্যায়ে, যেটা আগে একটা কন্ডিশনের কথা বলছিলাম যে তোমার টেলোফেজ পর্যায়ে না ঘটলে ক্যারিওকাইনেসিস চলতেই থাকবে, এখানে আরেকটা কন্ডিশন দেখলাম, তোমার যদি মাইটোসিস কোষ বিভাজনে এই নিউক্লিয়াসের বিভাজন না হতো, তখন ক্রোমোজোমের সংখ্যা 46টা না হয়ে 23টা চলে আসতো, অর্ধেক হয়ে যেত, 23-এ আসে নাই। এখানে 23টা হয় নাই, এখানেও 23টা হয় নাই। এটা আমাদের মেনটেন করা জরুরি। যদি ক্রোমোজোম সংখ্যা কমে আসতো, তাহলে তোমার প্রজাতিগত অনেক বৈচিত্র্য দেখা যেত, আস্তে আস্তে সেই প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যেত। এটা আমরা কিছু উদাহরণ বাস্তবে দেখে আসছি এক্সপেরিমেন্ট করে, যেমন এটা ব্যাঙের উদাহরণ আছে। আমরা আপাতত এখানে দেখি কিছু এককোষী জীবের প্রজননে সাহায্য করে থাকে এবং বংশগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখে। বংশগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখবে কিভাবে? ক্রোমোজোম সংখ্যা আগে যা ছিল তাই থাকবে, ক্রোমোজোম সংখ্যা কোনো পরিবর্তন হলো না।
এটাই তোমার স্থিতিশীলতা বজায় রাখা। 46 ছিল, 46টে থাকলো, 23 জোড়া ছিল, 23 জোড়াই থাকলো। আর এককোষী জীবের প্রজনন মানে কি? এককোষী জীবে তোমার একটা কোষ ভেঙে আরেকটা কোষ তৈরি হয়, এটাই তোমার হলো প্রজননটা বলা হচ্ছে। তাহলে আমাদের মেইন পয়েন্ট কি কি ছিল? মেইন পয়েন্ট আমাদের মনে রাখতে হবে দেহ বৃদ্ধি, বৃদ্ধি সাধন, দেহ গঠন, বৃদ্ধি সাধন, ক্ষতস্থান পূরণ, ক্রোমোজোমে স্থিতিশীলতা বজায় রাখা। এই তিনটা হলো মেইন পয়েন্ট, আর বাকিগুলো তোমার আরো লেখা আছে। এরপরে আমরা যেই পর্যায়ে আসলাম সেটা হলো মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে আমাদের পড়াশোনাটা খুবই একটা বেশি না, খুবই কম, কারণ এটা নিয়ে ডিটেলসে তোমার এইচএসসি লেভেলে আলোচনা করা হয় যে মিওসিস কোষ বিভাজন কতগুলো ধাপে ভাগ করা, মিওসিস 1 আর মিওসিস 2তে। মিওসিস 1 এর মধ্যে তোমার পাওয়া যায় প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1 এর মধ্যে আরো 4টা ধাপ পাওয়া যায়, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, এরকম অনেক কিছু পাওয়া যায়। আর এদিকে মিওসিস 2 এর মধ্যে আমরা 4টা ধাপ পাবো, অনেক একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে তোমার এটা শেষ হয়। ভুল বলছিলাম, লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন হবে। মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন আমাদের সংজ্ঞা কিভাবে লিখতে হবে? যেই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এই যে মিওসিস 1 আর মিওসিস 2 তে ভাগ করলাম না, মিওসিস 1 এও নিউক্লিয়াস একবার বিভাজিত হলো, মিওসিস 2 তেও নিউক্লিয়াস একবার বিভাজিত হলো, কিন্তু মিওসিস 1 এ তোমার ক্রোমোজোম বিভাজিত হয় নাই, মিওসিস 2 তে গিয়ে ক্রোমোজোম বিভাজিত হয়েছে। 1 এ হয় না, 2 তে হয়েছে, একবার হলো, কিন্তু নিউক্লিয়াস 2বার হলো, এবং এর ফলে 4টি অপত্য কোষ সৃষ্টি হলো, তাকে তোমার মিওসিস বলা হয়। এই বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাই একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কেন বলা হয় এটা ব্যাখ্যা দেওয়া আছে। আগে সংজ্ঞাটা লিখবা, 2 মার্কের প্রশ্ন আগে সংজ্ঞাটা লিখি, তারপর তুমি ব্যাখ্যাটা লিখবা যে কেন এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে। হ্রাসমূলক বিভাজন বলা হয় যে নিউক্লিয়াসে তোমার বিভাজন ঘটে 2বার, ক্রোমোজোমের ঘটে 1বার, এই জন্য তোমার হলো ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয়, হ্রাস হয়ে যায়। এবার হিস্ট্রি দেখতে গেলে বিজ্ঞানী বেনেডিন এবং হাউজার অ্যাসকারি স্ক্রিমের মাধ্যমে, এটা জাস্ট একবার পড়ে রাখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। বিজ্ঞানী স্ট্রাসবার্গার সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে এই পর্যবেক্ষণ করেন। 1905 সালে ফার্মার ও মুর এই বিভাজনের নামকরণ করেন মিওসিস। আমাদের হিস্ট্রি খুব একটা প্রয়োজন নাই, জাস্ট সংখ্যাটা দেখে রাখো। এবার এটা কোথায় ঘটে? মিওসিস একমাত্র ঘটে জনন কোষে। জনন কোষ তোমার এক একটা জীবে এক রকমের, সেটা তোমার কয়েকটা পয়েন্টে ভাগ করে রাখা হয়েছে। মিওসিস সর্বদা জনন মাতৃকোষে সংঘটিত হয়। জনন মাতৃকোষ বা জনন কোষ একই কথাই মিন করা হচ্ছে। নিম্ন শ্রেণীর জীব হ্যাপ্লয়েড নিষেকের পর মিওসিস ঘটে, এটা জাস্ট একবার দেখে রাখো। নিষেকের পর, ফার্টিলাইজেশন হওয়ার পর তোমার জাইগোটে তোমার মিওসিস ঘটবে। উচ্চ শ্রেণীর প্রাণীতে জনন মাতৃকোষ থেকে গ্যামেট গঠনের সময় মিওসিস গঠিত হবে। একটা হলো নিষেকের পর, আর একটা হলো নিষেকের আগে। নিষেকের আগে আর কি? আর হলো সপুষ্পক উদ্ভিদে মিওসিস অ্যান্থার এবং ডিম্বকে ঘটে, এটা আমরা চ্যাপ্টার 4 আরো ভালো করে বুঝবো। উচ্চ শ্রেণীর প্রাণীতে অন্ডকোষ ও ডিম্বাশয় ঘটে। ছত্রাক, শৈবাল ও মস জাতীয় উদ্ভিদে হ্যাপ্লয়েড উদ্ভিদে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। এই স্পোর নিয়ে আমাদের চ্যাপ্টার 4 আলোচনা করা আছে। এই সময় তোমার জাইগোটে মিওসিস ঘটে। তার মানে একটা হলো নিষেকের আগে উচ্চ শ্রেণীতে, একটা নিষেকের পর নিম্ন শ্রেণীতে, আর একটা হলো তোমার জাইগোটে। মিওসিস কোষ বিভাজনে তোমার একটা স্যাম্পল ছবি দেওয়া। মিওসিসের বৈশিষ্ট্য দেখার আগে আমরা একটু ধাপগুলো একবার দেখে আসি। এই যে ধাপগুলো আমি বলছিলাম, তোমার মিওসিস হলো 2বার ক্রোমোজোমে বিভাজন ঘটবে নাকি নিউক্লিয়াসে বিভাজন ঘটবে? 2বার নিউক্লিয়াসে বিভাজন ঘটে। এই মিওসিস 1 এ নিউক্লিয়াস, ধরো আগে ছিল নিউক্লিয়াস তোমার
46টা ছিল, সেখান থেকে তোমার 23টা চলে আসলো। 46টাকে আমরা আবার বলি 2n আকারে ছিল, 2n থেকে n এ চলে আসলো। আবার মিওসিস 2 তে কি ঘটে? মিওসিস 2 তে তোমার nই থাকে, কারণ মিওসিস 2 তে আমাদের ক্রোমোজোমের বিভাজন দেখা যায়। ক্রোমোজোম বিভাজন যেটা এখানে ঘটে না, শুধুমাত্র মিওসিস 2 তে ঘটে। এই জন্য তোমার ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। 46টা থাকলে 23টা চলে আসে, অর্ধেক হয়ে যায়। 46, 23 এটা আমি n আর 2n দিয়ে কেন ব্যাখ্যা করলাম? তোমার যখন আমাদের ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করা হয়, সেই ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করার সময় আমরা 2n, এই 2n কে বলে থাকি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। ডিপ্লয়েড এভাবে বানান লিখে জাস্ট একবার আমরা ধারণা নিয়ে রাখি। এই 2n থেকে n চলে আসলে এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। এইভাবে আমি কেন বলছি? এইভাবে বলার অর্থটা হলো তোমার 2n মানে 2 সেট ক্রোমোজোম থাকবে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে আমরা 23টা জোড়া পাবো, জোড়ায় জোড়ায় করে থাকে। এই জোড়াকে বোঝানোর জন্য আমাদের এই n কথাটা চলে আসছে, যেখানে n মানুষের ক্ষেত্রে n এর ভ্যালু হলো 23। একটা সিম্পল ম্যাথের মতো। অপত্য কোষে কয়টা ক্রোমোজোম চলে আসে? 23টা ক্রোমোজোম, কোনো জোড়া থাকে না। 46টা 23টা। এইভাবে তোমার ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড নামকরণ করা হয়। এবার তোমার মিওসিসের বৈশিষ্ট্য কি? মিওসিসের বৈশিষ্ট্য সংজ্ঞা যেটা আমি পড়ে আসছিলাম, সংজ্ঞা যদি খেয়াল থাকে সেখানে তোমার বলা, নাম্বার 1, ডিপ্লয়েড কোষের জনন মাতৃকোষে সংঘটিত হয়। মূল কথা জনন মাতৃকোষে হবে। মিওসিসে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়, এটা আমরা পড়ে আসছি। কিয়াজমা গঠন করে এবং ক্রসিং ওভারের মাধ্যমে জিন বিনিময় করে থাকে। এইটা আমাদের এটির বইতে খুব একটা বলা নেই, তবে সামনের ক্লাসে আমরা আরো জানবো। মূলত কিয়াজমা গঠন, এই যে ক্রোমোজোম গুলো তোমার একটা জায়গায় গিয়ে ভেঙে যায়। এই যে একটা জায়গায় যদি তোমার ভেঙে যায়, এটা এক্স আকৃতি গঠন করে, এটাকে তোমার বলা হচ্ছে কিয়াজমা গঠন। এই ভেঙে যাওয়ার ফলে কি হয়? এই ভেঙে যাওয়ার ফলে তোমার এই পাশে যে ক্রোমোজোমটা ছিল, ধরো এই হলুদ ক্রোমোজোমটা, এই হলুদ ক্রোমোজোমের একটা অংশ চলে আসে। হলুদ ক্রোমোজোমের একটা অংশ চলে আসে তোমার এই নীল ক্রোমোজোমের বাহুতে, বাহু ভেঙে যায়। আর নীল থেকে একটা অংশ তোমার চলে আসে এই যে হলুদে। এই যে তোমার বাহু ভেঙে বাহুর বিনিময় হলো, এর মধ্যে তোমার জিন থাকে, এই জিনগুলো বিনিময় ঘটলো, এর মধ্যে তোমার জিন অবস্থান করে, এই জিনগুলো বিনিময় ঘটলো। আমি যদি এবার এখানে লিখি জিন বিনিময়, বাহু বিনিময়ের মাধ্যমে জিন বিনিময় হলো। এইটাকে, এই প্রসেসটাকে তোমার বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার। এটা নিয়ে ডিটেইলসে আমাদের সামনে ক্লাস আলোচনা করা হবে, আপাতত এইটুকু জেনে রাখ। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। কি কি হয় এটা আমরা পড়ে আসছি অলরেডি। নাম্বার 4, অপত্য কোষগুলো মাতৃকোষে অনুরূপ হয় না, কারণ ক্রোমোজোম সংখ্যা কমে যায়। যেটা আমি বলছিলাম, ক্রোমোজোম সংখ্যা যদি সমান থাকতো তাহলে অনুরূপ হতো, ক্রোমোজোম সংখ্যা সমান না, অনুরূপ হয় না। অপত্য কোষে নতুন জীবের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ফলে বংশগত বৈচিত্র্য সৃষ্টি হয়। এটি জীবের বৈচিত্র্য সৃষ্টির একটি উপায়। এবার আরো কিছু কথা যদি বলতে চাই, সেটা হলো এই যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ
জনন মাতৃকোষ থেকে যেটা 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এখান থেকে আমরা পাবো সাধারণত গ্যামেট বা জনন কোষ। এই জনন কোষ তোমার মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে। একটা হলো পুংজনন কোষ আর একটা স্ত্রী জনন কোষ। এবার মিয়োসিসের গুরুত্ব আমরা পড়ে আসছি। গ্যামেট এবং জননকোষ সৃষ্টি হয়, প্রজন্মের পর প্রজন্ম ক্রোমোজোম সংখ্যা স্থির থাকে। স্থির থাকে মানে কি, তোমার হলো এই যে গ্যামেট সৃষ্টি হলো, গ্যামেটের সাথে এই গ্যামেট দুইটা একসাথে মিলে যেটা গ্যামেট। ধরো আমি যদি এইভাবে ছবি আঁকি, এই গ্যামেট দুইটা একসাথে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করবে হলো নতুন কোষ, নতুন জাইগোট। এই কোষটাকে তোমার জাইগোট বলা হচ্ছে। তা এই জাইগোট ফর্মেশনের সময় তোমার আগে যে ক্রোমোজোম সংখ্যা ছিল n, এটাও n ক্রোমোজোম ছিল, এইটা তোমার পরবর্তীতে জাইগোট ফর্মেশনের মাধ্যমে, জাইগোট তৈরি করার মাধ্যমে 2n সংখ্যক ক্রোমোজোমে চলে আসলো। এইটাকে আমার বলা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা স্থির রাখা। তোমার মাতৃকোষে ছিল 2n ক্রোমোজোম, জনন কোষে 1n ক্রোমোজোম, জাইগোটে চলে আসলো 2n ক্রোমোজোম। এই টার্মগুলো কিছু নতুন টার্ম শুনতেছো, এই টার্মগুলো তুমি পরবর্তীতে আরো ভালো করে বুঝতে পারবা। জাইগোট কাকে বলা হয়, কোনটাকে তোমার গ্যামেট বলা হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ক্রোমোজোম সংখ্যা স্থির থাকে, বৈচিত্র্য সৃষ্টি হয়, যৌন প্রজননে সাহায্য করে থাকে, প্রজাতির সক্রিয়তা বজায় রাখে। মানে তোমার অপত্য যে মাতৃকোষ ছিল তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো বজায় থাকবে জাইগোটে। এই জাইগোট থেকে তোমার পরবর্তীতে দেহ গঠন হয়, পূর্ণাঙ্গ প্রাণী চলে আসে। বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার এই যে ছকটা আগের মতোই, এই ছকটা একবার ভিডিওটা পজ করে ছবি তুলে রাখো, এইভাবে পার্থক্য লিখলে খুব ভালো একটা নাম্বার পাবা। এবার ফাইনালি তোমার যে পোর্শনটা বাকি আছে সেটা হলো ক্রোমোজোমের বংশগতি। কিছু কথা, যে কথাগুলো না জানলেই নয়, সেটা হলো প্রথমে আমাদের নাম বলতে হবে গ্রেগর জোহান মেন্ডেলের, যেই লোকটাকে তোমার বলা হয় বংশগতি বিদ্যার ফাদার বা জনক, যে ফাদার অফ জেনেটিক্স। উনি ক্রোমোজোম নিয়ে গবেষণা শুরু করেন। তার গবেষণাটি উনি বেঁচে থাকাকালীন এটা প্রমাণিত হয় নাই বা এটা প্রকাশ পায় নাই, পরবর্তীতে তার মৃত্যুর পর এটা প্রকাশিত হয় এবং তার কথাটাই সঠিক বলে প্রমাণিত হয়। এনাকে নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী ক্লাসে জানবো। ক্রোমোজোম কোষ বিভাজনের প্রোফেজ ধাপে এগুলো স্পষ্ট হয়, এটা তো আমরা পড়ছি। ক্রোমোজোম কি সেটা আমাদের দেখতে হয়। ক্রোমোজোমে তোমার মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, আমরা ছবিতে দেখে আসছি আগেগুলোতে। এই সেন্ট্রোমিয়ার থাকে, দুই পাশে যেগুলো থাকে এগুলোকে বলা হয় বাহু। আর এই ক্রোমোজোমগুলো তোমার জোড়ায় জোড়ায় অবস্থান করে, হোমোলোগাস ক্রোমোজোম বলা হচ্ছে। মাঝখানে একটি এলাকা থাকে, একটা প্রোটিন থাকে, প্রোটিনটাকে কাইনেটোকোর। এগুলো আমার খুব একটা দরকার নাই। এই যে তোমার হোমোলোগাস ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম পাশাপাশি থাকে, এই যে দুইটা নীল দুইটা লাল পাশাপাশি আছে, এগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমগুলো পরস্পরের সিস্টার ক্রোমোজোম বলা হচ্ছে, সিস্টার ক্রোমাটিড বলা হচ্ছে। গঠন, এই ক্রোমোজোম গঠন, প্রতিটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড থাকবে যা সেন্ট্রোমিয়ার নামক বৃত্তাকার অংশে যুক্ত থাকে। বংশগতি, এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়। এবার নিউক্লিক অ্যাসিডের ডিএনএ আরএনএ কথা না বললেই নয়। ডিএনএ এবং আরএনএ ফুল ফর্মটা জাস্ট জেনে রাখবা। ডিএনএ এর ফুল ফর্মটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, জাস্ট পড়ে রাখো। তারপর রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো বংশগতির মাস্টার মলিকুল, এটা মনে রাখতে হবে। আর আরএনএ সাধারণত উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। একটা উদাহরণ হলো তামাক গাছের ভাইরাস বা টিএমবি ভাইরাস।
তামাকের মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস। তোমার তামাক টোবাকো টি চলে আসে, মোজাইকের এম চলে আসে, আর এই যে ভি, টিএমভি নাম চলে আসলো। উদাহরণ হিসেবে একটাই পড়ে রাখবা, একটা পড়লেই এনাফ। ডিএনএ এর ডাবল হেলিক্স গঠন জীবের সমস্ত জৈবিক তথ্যের ভান্ডার হিসেবে কাজ করে থাকে এবং পরবর্তী প্রজন্মে তা হুবহু পৌঁছে যায়। এই যে তোমার ডবল হেলিক্স গঠন মানে কি, তোমার এই যে স্পাইরাল আকারে যে ডিএনএ তে তৈরি হলো, এই যে দুইটা সূত্র পাওয়া যায়, এই দুটো সূত্র গঠন করাকেই তোমার বলা হয় ডবল হেলিক্স গঠন। মাঝখানে খাট দিয়ে যুক্ত থাকে, এটা নিয়ে আমাদের ডিটেলসে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। জাস্ট জেনে রাখো জীবনের ব্লুপ্রিন্ট কি কি। জীবনের ব্লুপ্রিন্ট হলো ডিএনএ, আরএনএ। মাস্টার মলিকুল বলা হয় কাকে? ডিএনএ কে। আর তোমার আরএনএ, আরএনএ উদাহরণ কি? টিএমভি। এই জিন আর বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ, জিন কাকে বলে জাস্ট একবার দেখে রাখো, এটা আমরা পড়ে আসছি। ডিএনএ একটি নির্দিষ্ট অংশ যা বংশগতির একক হিসেবে কাজ করে এবং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে তোমার বৈশিষ্ট্যগুলো থাকে। বৈশিষ্ট্য প্রকাশ কিসের মাধ্যমে করা হয়? চোখের রং, উচ্চতা, গায়ের গঠন, এই সবই তোমার জিনের মাধ্যমে বংশ পরম্পরায় প্রকাশিত হয়। ধারাবাহিকতা, মিওসিস বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা যুগে যুগে অপরিবর্তিত থাকে। যেটা হলো মিওসিসের একটা বৈশিষ্ট্য ছিল, পড়ে আসছিলে কিনা, মনে আছে কিনা, সেটা হলো ক্রোমোজোম সংখ্যা স্থির থাকে। 2n থেকে n হয়, n গুলো মিলে আবার 2n চলে আসে, ক্রোমোজোম সংখ্যা স্থির থাকে। এইভাবে তোমার বংশ পরম্পরায় বৈচিত্র্য বজায় রাখে। এই বৈশিষ্ট্য প্রকাশগুলো মনে রাখতে হবে ফর এমসিকিউ। আর ডিএনএ কাকে বলে সংজ্ঞাটা দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট। এবার তোমাদের জন্য কিছু প্র্যাকটিস থাকলো। এই এমসিকিউ গুলো দেখে রাখো। তামাক গাছের মোজাইক ভাইরাসের বংশগত উপাদান কোথায় পাওয়া যায়? তামাকের মোজাইক ভাইরাস বললে আমরা কিসের কথা মনে করব? আরএনএর কথা মনে করব, আরএনএ হবে। আর এদিকে তোমার কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের কোন অংশের সাথে যুক্ত থাকে? এটা অ্যান্সার করবা, এটা খুব ভালো করে বলে আসছি। আর একটা প্রশ্ন, এটা পজ করে অ্যান্সার করবে, সেটা হলো ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয়? এই অ্যান্সারটা তোমার এখানে দেওয়া, অ্যান্সারগুলো দেখে রাখবা। আর যেটা বাকি থাকলো সেটা হলো এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কগুলো করে রাখবা। এই প্রশ্নগুলোই তোমার পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে বারবার চলে আসে, ইজিলি নাম্বার পাবা। 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন হিসেবে চলে আসে। এবার তোমাদের জন্য একটা ব্রেইনস্টর্মিং প্রশ্ন থাকলো, এটা তোমরা চিন্তা করবা, চিন্তা করে অ্যান্সার দিবা। একটা হিন্ট দেওয়া আছে, এই হিন্টটা ইউজ করে অ্যান্সার করে আমাকে জানাবা। প্রশ্নগুলো দেখে রাখো, একটা ছবি তুলে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের কোষ বিভাজন এই চ্যাপ্টারটা খুব ভালো করে একবার হলেও বোঝা হয়েছে। এই চ্যাপ্টারের ছবিগুলো আঁকা শিখতে হবে। এই চ্যাপ্টারের বেসিকগুলো যদি আমি স্ট্রং না করতে পারি, আমি আবার বলছি, এই যে সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আমরা পড়ে আসছি, এই একই পড়া কিন্তু আমাদের সামনে ক্লাসেও পড়তে হবে। এইখানে যদি আমার পড়ায় ফল্ট থাকে, গ্যাপ থাকে, পরবর্তীতেও আমরা এই গ্যাপগুলো পূরণ করতে অনেক সমস্যায় পড়বো। খুব ভালো করে পড়বা, প্রশ্নগুলো অ্যান্সার লিখবা। আজকে এই পর্যন্তই, আমি আসি। আসসালামু আলাইকুম।